বলছি কি যে শুনছি নিজে, ঘটছে কি সব চারপাশে, ভাবছি অনেক হচ্ছেটা কি, থাকছি আবার কার সাথে, এইটা ভালো ওইটা মানা, কারণ কি ভাই? তা না না না, চলছে আজও চলবে কাল, এসবই টক মিষ্টি ঝাল। প্রিয় দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠানের জন্য আমার জন্য অপেক্ষা করছিলেন তাদের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টক মিষ্টি ঝাল। আচ্ছা, আপনারা কি সত্যি এই অনুষ্ঠানের জন্য আমার জন্য অপেক্ষা করছিলেন, নাকি ঘুরতে ঘুরতে হঠাৎ করে পেয়ে গেলেন তাই দেখতে বসেছেন? না না, আসলে বিশ্বাস করছি না তা না, আসলে বিশ্বাসটা কেমন যেন একটু কমে গেছে। খেয়াল করে দেখুন না, এই যে বাবা সে মার সাথে ঝগড়ার সময় বলে আরে সন্তান তো আমার, মা বলে সন্তান আমার, আর এদিকে সেই সন্তান তার পছন্দের মানুষকে ফোন করে বলছে আমি শুধু তোমার। না না, অস্বীকার করছি না যারা আপনারা অপেক্ষা করছেন, আসলে অপেক্ষা খুবই কষ্টের। এই মুহূর্তে যিনি অপেক্ষা করছেন বাইরে, তাকে ডাকার আগে বলছি তিনিও একজনের জন্য অপেক্ষা করেছিলেন, তাই তো গিয়েছিলেন কালিয়া সোনারে গত নিশি কোথায় ছিলে। আরো অপেক্ষা আছে, তুমি কি আমার বন্ধু কাল কেন আসোনি। কালিয়া কাল কেন আসেনি সেসব বিষয়ে বিস্তারিত জানবো। আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি আসছেন কণ্ঠশিল্পী রাজীব। প্লিজ ওয়েলকাম, আসেন আসেন আসেন। কেমন আছেন আপনি? খুব ভালো ভাইয়া, প্রথমে একটু জানতে চাই কালিয়া কেন আসেনি শেষ পর্যন্ত জানতে পেরেছেন কিনা? না, কালিয়া কি শপিং এ ব্যস্ত ছিল নাকি অন্য কোথাও ব্যস্ত ছিল, কিসে এঙ্গেজ ছিল? ডেটিং এ ব্যস্ত। ডেটিং এ ব্যস্ত ছিল। দিনকাল কেমন যাচ্ছে? টক মিষ্টি নাকি ঝাল? তিনটা মিলে যাচ্ছে। একটা শিল্পীর লাইফ তো খুব চার্মিং লাইফ, প্রোগ্রাম, শুটিং, অনুষ্ঠান, গান সব নিয়ে ব্যস্ত থাকে। ভাই, শিল্পীর জীবন কখন টক, কখন মিষ্টি, কখন ঝাল? শিল্পীর জীবন সবচেয়ে মিষ্টি থাকে তখন যখন হচ্ছে একটা ভালো গান পায়, গাওয়ার সুযোগ পায়, নতুন গান, সেটা সবচেয়ে মিষ্টি। আর টক থাকে হচ্ছে যখন কোনো গীতিকার বা সুরকার একটা গান গাওয়ার আগেই যখন বলে তুমি এই গানটা গাবা, এই গানটা হিট, আগে হিট হয়ে গেছে, ঠিক আছে, কনফার্ম হিট, এটা ধরে রাখো। এটা তো উৎসাহ দেয়, ভালো তো। না না, উৎসাহ বেশি দেওয়া ঠিক না, বেশি না, ঠিক না। এক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট হয়। বেশি পাম দিয়ে দিয়ে গানে এমন অবস্থা বানায় ফেলে, পর গানই হয় না। আর ওটা আচ্ছা, অতিরিক্ত কথা বলার কারণে। এটা হচ্ছে কি বললাম, টক। ঝাল আমি বলবো হচ্ছে একটা শিল্পীর যে ফ্যামিলির সঙ্গে যার যে রিলেশন, ওকে, ওইখানে। আচ্ছা, এখানে একটু ঝালের বাসায় ফিরলে ঝাল, এটা মিস নাই। ওকে, একটা সঙ্গীত শিল্পী অনেক টাকা খরচ করে একটা মিউজিক ভিডিও বানায়, এটা কিভাবে সে পুষিয়ে নেয়? সে স্টেজ থেকে পোষায়। ও আচ্ছা, আগে তো গান শুধুমাত্র অ্যালবাম বেরো, এখন তো অনেক অপশন। এই অপশন সুবিধা হয়েছে নাকি অসুবিধা? একদিক দিয়ে সুবিধা, যারা এই অপশনের জোয়ারের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে তাদের জন্য সুবিধা, আর যারা পারছে না তাদের জন্য অসুবিধা। কোন কোন প্ল্যাটফর্মে মানে আপনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং মনে হচ্ছে যে এটাতে আমি গেইন করবো? গেইন করার বিষয়টা আমি জানি না, তবে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি হচ্ছে স্টেজে, সবচেয়ে ওপেন যে স্টেজগুলোতে আমাদের গান করতে হয় সেই জায়গায় কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ দর্শকদের সঙ্গে একটা কমিউনিকেশন করা যায় সঙ্গে সঙ্গে, ইনস্ট্যান্ট আর কি। এইটা হলো সবচেয়ে পছন্দের জায়গা। দ্বিতীয় হচ্ছে আমার টিভি লাইভের জায়গাটা, এটা হচ্ছে সেকেন্ড পছন্দের জায়গা। আর তৃতীয় বলতে কিছু নাই, কারণ গান, নতুন গান তো সময় গাইতেই হয়। কি কি আর অপশন মানে আছে বা কি করতে? আমি আসলে কি ওই জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, এই টাইপের কথা আমার সঙ্গে সাজে। কারণ আমি হচ্ছে গান গাই, ছবি আঁকি, ছবি তোলেন, ছবি তুলি, আবার ফটোগ্রাফিও করি, মাছ ধরি, আচ্ছা ওকে, ফুটবল খেলি, ক্রিকেট খেলি, ব্যাডমিন্টন খেলি, এরপরে হচ্ছে বাইক রাইডিং করি, এটা এক্সট্রিম লেভেলের। তো এই 8, 9, 10টা মানে শখ আমার সঙ্গে লেগেই আছে সব। আচ্ছা ভাই, আপনি যেহেতু মাছ ধরেন, আপনার জন্য প্রশ্ন, দেখি পারেন কিনা। ধরি মাছ না ছুঁই পানি কিভাবে সম্ভব? এটা তো যে মারি যেভাবে মাছ আর কি, ছিপ দিয়ে। ওকে ওকে। আদালতে এক জজ আসামির সঙ্গে কথা বলবে, এমন সময় দেখে যে অন্যান্য উকিল সহ আরো যারা লোক ছিল সবাই কথা বলছে। তো জজ সাহেব খুব ক্ষেপে গেলেন, তারপর বললেন যে এরপর যদি কেউ এখানে কথা বলে তাকে এখান থেকে বের করে দেব। এটা বলার সাথে সাথে আসামি বলল, জজ সাহেব আমি কথা না বলে থাকতে পারি না, আমার পাল্লা আপনি বাইর করে দেন। তো আপনি যখন কোনো অনুষ্ঠানে গান করেন, আপনি চান যে দর্শকরা মনোযোগ দিয়ে শুনবে, কিন্তু যদি দেখেন যে দর্শকরা নিজেদের মধ্যে চিল্লাচিল্লি কথা বলছে, তখন আপনার কি মনে হয় যে আমি বের হয়ে যাবো না দর্শকদের বের করে? না না, তখন আমি কথা বলি দর্শকদের সঙ্গে। আচ্ছা, যে আমিও আপনাদের সঙ্গে কথাই বলি, তাহলে কথাই যদি বলবেন তাহলে আমিও কথা বলি। কি বিষয়ে কথা বলতেছেন বলেন, আমিও বলি একটু। আচ্ছা। আর যখন গান শোনার মুড হবে তখন কথা বলা বন্ধ করতে হবে।
ক্রাউড হ্যান্ডেল করা কেমন, সহজ না কঠিন, কেমন? খুব সহজ আর খুব কঠিন। যারা পারে তাদের জন্য সহজ, যারা পারে না তাদের জন্য কঠিন অনেক। মেয়েদের শপিং করতে গেলে তারা দুই ধরনের কথা বলে, এই ডিজাইনের মধ্যে অন্য কালার দেখান, এই কালারের মধ্যে অন্য ডিজাইন দেখান। তো পুরুষের ক্ষেত্রে কি বলে বলো? এই উত্তরটা মনে হয় তোমার কাছে আমার শুনতে হবে। আমি বলে দিই, সেটা হচ্ছে এর চেয়ে কমের মধ্যে কিছু দেখান। এটা ঠিক আছে। ওকে, আপনারা যখন গান মানে করেন, মানে কোন ধরনের গান করতে স্বচ্ছন্দ বোধ করেন? আমি স্বাচ্ছন্দ্য বোধ করি হচ্ছে রোমান্টিক গান, শ্রুতি মধুর গান, যেগুলো হচ্ছে স্টেজে গাইলে হচ্ছে শুনতে ভালো লাগবে, আর দর্শকরা শুনতে চায় যে নাচানাচির গান। ওকে, দুটো মিলাই করতে হয়। আপনি যখন স্টেজে গান করতে ওঠেন, তো আপনি আসলে কি খেয়াল করেন যে আগের শিল্পী কি ধরনের গেয়ে গেল, দর্শককে কোন জায়গায় তুলে ফেলেছে এরকম, নাকি আবার সামনে যে কয়েকজন আছে সামনের সারিতে খুব প্রবীণ বা বস, তাদের মন মতো, নাকি পিছে যারা নাচানাচি করছে তার উপর? যদি আমার সিরিয়াল শেষ দিকে থাকে, ধরো 3-4 জন শিল্পী আছে আমার সিরিয়াল শেষ দিকে, সেই ক্ষেত্রে আমার আগের শিল্পীটা যে জায়গায় তুলে দিয়ে গেছে সেখান থেকে আমার আরো উপরে উঠতে হবে, এটাই করতে হয়। আর যদি প্রথমে আমি স্টেজে উঠি, সেক্ষেত্রে আমি ফ্লেক্সিবল, আমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি। আপনার আগে একটা ফিমেল শিল্পী থাকলে কি বিব্রত হয়, মানে আপনার কেমন লাগে? না, আমার খারাপ লাগে না, আমার খারাপ লাগে। একটু আমি চ্যালেঞ্জ দিতে পছন্দ করি আর কি, বিষয়টা এরকম। অনেক সংসারেই পুরুষরা যারা আর্ন করে তারা নাকি সংসারে হেল্প করে এইভাবে, যেমন ধরেন ঘর পরিষ্কারের ক্ষেত্রে মেয়েরা যখন ঘর পরিষ্কার করে, পুরুষ হেল্প করে। কিভাবে হেল্প করে জানেন আপনি? চেয়ারে পা তুলে এইটুকু হেল্প করে। হ্যাঁ, এটা আমিও করি। আপনি শুধু এইটুকু করেন। তো এরকম বলা হয় যে শিল্পীরা তাদের সংসারের প্রতি অমনোযোগী, সেখানে তাদের কন্ট্রিবিউট খুবই কম, তাদের সন্তান নিয়ে, পড়াশোনা নিয়ে, সবকিছু নিয়ে। আপনার বিরুদ্ধে এই অভিযোগ কতটুকু সত্য? 100% সত্য। কেউ প্রকৃত শিল্পী হতে চায়, তাকে আসলে সংসারের সঙ্গে তাকে মানায় না। সংসার করলে তার শিল্পী হওয়ার জায়গাটা মানে ঝাপসা হয়ে যায় আর কি, যে আদৌ শিল্পী হতে পারবে কিনা, সন্দেহের মধ্যে চলে যায় জিনিসটা। কারণ কি? কারণ আছে, অনেক কারণ আছে। শিল্পীদের টোটাল স্বাধীনতা লাগে। শিল্পীদের কাজ করার জন্য কোনো টাইম টেবিল নাই, কিন্তু যে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত কাজ করবো তা না। যে কোনো সময় কাজ করার আগ্রহ হতে পারে, যে কোনো সময় ডাক আসতে পারে, যে কোনো সময় যে কোনো জায়গায় যাইতে হতে পারে, যে কোনো ফোন রিসিভ করতে হতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে সংসার করলে করা যায় না। আপনি খুব ট্যালেন্টেড মানুষ, সবাই জানে। তো আমি কয়েকটা সিচুয়েশন বলবো কিভাবে হ্যান্ডেল করবেন। দেখি, ধরেন আপনি প্রোগ্রাম করে বাসায় ফিরেছেন, ভাবি খেয়াল করলো যে আপনার ব্লেজারে লম্বা একটা চুল। রাজীব, এই চুল কোথা থেকে আসলো? খুবই সিম্পল, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর লম্বা চুলওয়ালা শিল্পী রয়েছে, মানে ছেলে শিল্পী আর। ওকে, হ্যাঁ, তো আমি বউকে বলবো যে একটা লম্বা চুলওয়ালা বাউল শিল্পী আমাকে জড়িয়ে ধরেছিল, আচ্ছা অমুক ভাই, হয়তো তার চুলি আমার এখানে লেগে রয়েছে। টেনশন নেই কিছু না। ওকে, গুড। এটা অন্যদের ক্ষেত্রে এই বুদ্ধিটা কাজে লাগবে। আপনার ছেলে আপনার ওয়াইফের সামনে বলল যে বাবা, মিস তোমার গানের খুব ভক্ত, বলেছে তোমার কাছে গান শিখবে, ফোন নাম্বার চেয়েছে। এইটা হচ্ছে আমার বউর ক্ষেত্রে আমি বলি, আমার বউ এরকম না, আমার বউ নিজেই নাম্বার দিয়ে দিবে। আপনার নাম্বার? হ্যাঁ, দিয়ে দিবে। আপনার কাছ থেকে আপনার খুব কাছের একজন বন্ধু টাকা ধার চেয়েছে, যে আমার 1 লাখ টাকা ধার দে বন্ধু। তো আপনি বললেন যে আমার কাছে দোস্ত 1 টাকাও নাই, হ্যাঁ আমি থাকলে তোরে দিতাম না। ঠিক এমন সময় একজন এসছে যে রাজীব ভাই, আপনার অ্যাডভান্স দিতে চেয়েছিলাম প্রোগ্রামের, এই যে টাকাটা নেন। এবার আপনি কিভাবে সামলাবেন? আপনি জানেন যে এই টাকা জীবনেও আসবে না। আমি তো দিবই না তার ধার। আচ্ছা, এই টাকা আসলেও আমি দিব না, না আসলেও আমি দিব না। কি বলবেন আপনি? ধার দেই না আমি কাউরে। একজন বিখ্যাত গীতিকার আপনাকে ডেকেছে, সাথে কম্পোজার বসে আছে এবং আপনাকে একটা লিরিক্স ধরিয়ে দিল যে এই গান গাইলে সুপারহিট, কিন্তু আপনি লিরিক্স দেখে দেখলেন যে এই গান আমার সাথে যায় না, আমার সম্ভবই না, কিন্তু তার সাথে আপনার আগের সম্পর্ক, কি করবেন? গাবো, গেয়ে দিবেন? হ্যাঁ। এবার আপনাকে জাস্ট কয়েকটা ঝটপট প্রশ্ন করবো, চটপট উত্তর দেবেন। আচ্ছা। আমি যদি বসে ইনকাম করতে চাই, তাহলে আমি একটা পাবলিক টয়লেট খুলে বসবো, কারণ ওখানে আমি যদি ম্যানেজার হয়ে যাই, জাস্ট বসে ইনকাম করা সম্ভব। সঙ্গীত শিল্পী যদি বসে বসে ইনকাম করতে চায়, সে কি করবে? অটো চালাবে, গান গাবে। এর চেয়ে ভালো বুদ্ধি হতে পারে, সে যদি গজল গায়। জামালপুরের পোলা কত টাকা তোলা? এখন 180 টাকা হয়েছে, আগে 80 টাকা ছিল। সর্বপ্রথম আলু কোথায় আবিষ্কৃত হয়? জামালপুরে। না, আমি বলে দিই, মাটির নিচে। আচ্ছা, ওকে, আমরা গান নিয়ে কথা বলছিলাম, যদি খাবারের কথা বলি, কোন খাবার আপনার প্রিয়? ঝাল, টক, মিষ্টি? তিনটাই। তিনটে না, পছন্দ? আমি টকটা একটু কম খাই, মিষ্টি আর ঝালটা বেশি খাই। মিষ্টি পছন্দ? হ্যাঁ। তাহলে আপনাকে মিষ্টি খাওয়াবো, দর্শকদেরও নিশ্চয়ই মিষ্টি পছন্দ। ছোট্ট একটা বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরে আসছি মিষ্টি নিয়ে। মিষ্টি ঝাল। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে আসলাম টক মিষ্টি ঝালে। আজকে আমাদের অতিথি কণ্ঠশিল্পী রাজীব। হ্যাঁ, ছেলেতে আর মেয়েতে কোনো পার্থক্য খুঁজে পান আপনি? অনেক পার্থক্য। কিরকম? গলার টোনে পার্থক্য। অনেক পার্থক্য। আমি একটা বলি, যেমন আজ থেকে আমরা বন্ধু,
এটা বলে ছেলেরা প্রেম শুরু করে, বন্ধুত্ব করে, তারপর আর যখন একটা মেয়ে বলে আজ থেকে আমরা বন্ধু, এটা বলে আসলে সে আসলে প্রেমকে শেষ করে। রাইট। পার্থক্য আরো আছে, পার্থক্য ক্রমে স্পষ্ট হবে যদি একজন মেয়েকে আমরা এখানে ডেকে নিই। ভালো হবে। ডেকে নিচ্ছি মিস মিষ্টি মিলানোভাকে। মিস মিলানোভা প্লিজ চলে এসো। কেমন আছো? আমি আর কেমন থাকবো, রাজীব ভাইকে দেখার পর থেকে তো আমার মনের ভেতরে কষ্ট শুরু হয়ে গেছে। কেন কেন কেন? কারণ রাজীব ভাই আপনি তো সব জায়গায় গলা ছেড়ে গান গাইতে পারেন, আর আমি কি কোথাও গলা ছেড়ে গান গাইতে পারি? কেন কেন পারো না কেন? আমি যখনই গান শুরু করি কেউ না কেউ এসে আমার গলা চেপে ধরে। ওকে। আপনি গান গাওয়ার জন্য তো আমেরিকা, অস্ট্রেলিয়া অনেক জায়গায় ঘুরেছেন, তাই না? আমাকে জিজ্ঞেস করেন আমি কোথায় গেছি? কোথায়? জেলে। ওকে। গান গাওয়ার জন্য জেলে কেমনে যায়? আমি বলি, আমি তো হচ্ছে রাজীব ভাইয়ের অনেক বড় ফ্যান। তো রাজীব ভাইয়ের বেশ কিছু কনসার্টে আমি গেছি। তো রাজীব ভাই যখন গান শেষ করে না, তখন ফিডব্যাক আসে ওয়ান্স মোর, টুয়াইস মোর, ওয়ান্স মোর। আর আমি গান গাইলে পচা ডিম। ওকে, ভালো ডিমের তুমি দোকান খুলতে পারবে, এটা খুবই ভালো। এই যে পরিবার, এইসব নিয়ে কথা হচ্ছে, আমার যেটা মনে হয় যে আপনার প্রতিভার কদর কেউ বুঝুক না বুঝুক, আপনার পরিবার কিন্তু ঠিকই বুঝবে। হ্যাঁ, যেমন আমার প্রতিভার কদর কিন্তু আমার পরিবার ঠিকই বুঝছে। বলেন কিভাবে? কিভাবে? এই যে যখন বাসায় কোনো গেস্ট আসতো, তাকে তাড়ানোর জন্য আমাকে গান গাইতে বসায় দিত। ওকে। ভাই বিশ্বাস করেন, আমি না আগে আসলে বাথরুম সিঙ্গারই ছিলাম। তো আমি যখন বাথরুম সিঙ্গার ছিলাম, তখন আমি বাথরুমে বসে বসেই আমি আর কি মানে একটা জিনিস বুঝতে পারলাম যে আসলে দুই ধরনের বাথরুম সিঙ্গার আছে। কিরকম? এক ধরনের হচ্ছে বাধ্য, আর একটা হচ্ছে অবাধ্য। অবাধ্য মানে হচ্ছে শখের বসে গান গাইলাম, এই করলাম সে করলাম। আর বাধ্য যারা হচ্ছে, তারা এই কারণেই গান করে আসলে বাথরুমের সিটকিনিটা থাকে না, এই জন্য। ভাই আমি এত ভালো গান গাই যে আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে আমি যখনই আসলে গান করি, তখনই হচ্ছে আমার ভাগ্নিকে বারান্দার সামনে দাঁড়িয়ে থাকে। একদিন, দুদিন, 3 দিন পর আমি ওকে বলছি, কিরে পটু শোনা, আমি যখনই গান করি তুমি কেন বারান্দার সামনে দাঁড়িয়ে থাকো? ও আমাকে বলছে, আসলে না খালে হনি, আমি আসলে বাকিদেরকে বোঝানোর চেষ্টা করছি এই যে জঘন্য গানগুলো হয় এগুলো আসলে আমি গাই না। বাহ বাহ বাহ। আমার যে পাশের পাশে আঙ্কেল থাকে, উনি আমাকে বলেছিল যে ওনার ছেলেকে উনি আসলে গান শেখাতে চাইছে। তো আমি যেহেতু আপনার ফ্যান, স্বাভাবিকভাবে আমি আপনার কথাই বললাম। তো রনি ভাই তুমি তো জানো না, তো সেই আঙ্কেল আবার এনার সাথে যোগাযোগ করেছে। ভাই নরমালি হচ্ছে বাচ্চাদের শেখানোর জন্য 10,000 টাকা নেয়, কিন্তু আমাদের পাশের বাসার আঙ্কেলের ছেলের গান শুনে ভাই বললে 20,000 টাকা। কেন? মানে কেন আবার? ওই ছেলের গান শুনে ভাই বলছে আপনার ছেলে বিটিএস ভক্ত, যে গান শিখেছে সেগুলো ভোলানোর জন্য এই বাড়তি টাকাটা লাগবে। ভাই আপনি যখন বাসায় আসলে কি চিল্লান, মানে কোনো প্রতিবেশী কমপ্লেন আছে কি? আছে। আমি আপনাদের দুজনকে দুটো প্রশ্ন করতে চাই। বলো। আপনি বলেন তো, আমি গান করি এটার ইংরেজি কি? আমি ভাই তো ইংলিশের বস, বলেন বলেন বলেন। এটা যদি আমার স্টাইলে বলে আমি গান করি, অরিজিনালি হবে আই ডু সিং, এটা হবে। হ্যাঁ ওকে, অরিজিনালি হবে আই ডু সিং। না ভাই এটা হবে না, এটা হবে আই এম গান্ডু। আই এম গান্ডু। আপনি হাইছেন, এবার আপনাকে প্রশ্ন করি। ওকে ওকে, আই এম গান্ডু, আমি আগেই গান্ডু হয়ে গেছি। বলো। হ্যাঁ ওকে। আপনি বলেন যে বড় গানকে কি বলবো? বড় গানকে? বড় গানকে কি বলবো? বিগ গান। তো শাবাশ, বাঘের বাচ্চা গুইসব। বিগ গান, ওকে হয়েছে। ভাই বিশ্বাস করেন, আমি আসলে আমার খুব ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে গায়িকা হব, কিন্তু এই সমাজ আমাকে আসলে গায়িকা হতে দেয় না। কেন? কেন দেয় না? আবার এইসব কথা না বলে আমি একটা পার্থক্য আর একটা মিল বের করতে চাই। বলো 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 বলো। ভাই আপনার সাথে কাঙালিনী সুফিয়া ম্যামের অনেক মিল আছে, তার মধ্যে কমন মিলটা হচ্ছে উনিও গান করে, আপনিও গান করেন। আচ্ছা। আর ওনার সাথে আমার একটা পার্থক্য আছে। তোমার পার্থক্য বলো। উনি বাউল, আমি ফাউল। ওকে। ভাই মিষ্টিগুলো কেমন লাগলো বলেন? মিষ্টি, ভালো লেগেছে? একদম মিষ্টি। মিষ্টির পরে ঝাল খাওয়াবো কাকে? আমাদের অতিথিকে দেখবার জন্য অপেক্ষা করুন, ফিরে আসছি বিরতির পর। মিষ্টি ঝাল। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে আসলাম, দেখছেন টক মিষ্টি ঝাল। আর আজকে আমাদের অতিথি কণ্ঠশিল্পী রাজীব। ভাইয়া আপনি আমাদের অনুষ্ঠানে আসবেন, এটা আমরা যখন প্রচার করি, আপনার অনেক ভক্ত, কাছের মানুষ, এবং এই অনুষ্ঠানে অনেক ভক্ত অনেক প্রশ্ন পাঠিয়েছে, সেখান থেকে কিছু প্রশ্ন আপনার জন্য। আপনি প্রস্তুত? জীবনের সবচেয়ে কঠিন কি প্রশ্নের সম্মুখীন হচ্ছেন? কয়টা প্রেম করছেন? ওকে, তবে আমরা যে প্রশ্নগুলো খুবই সহজ সহজ প্রশ্ন, কারণ আপনার ভক্তরা পাঠিয়েছে। সরিষাবাড়ি জামালপুর থেকে পলক চৌধুরী। ভাইয়া আমরা সরিষার ভূতের কথা শুনেছি, এটা কি আপনাদের এই সরিষাবাড়ির সরিষার ভূত,
মানে একটু এরকম জানতে চাইছি। হ্যাঁ, সরিষাবাড়ি থেকে এই সরিষার ভুট্টার উৎপত্তি, এবং ওখান থেকেই সারা বাংলাদেশে ছড়াই গেছে। উনি বলছে যা সেটা এমনি জানতে চাইলাম, গানের রিয়েলিটি শোতে ফাইনাল পর্যন্ত যেতে এখনকার সময়ে কি লাগে? যোগ্যতা, যোগাযোগ, মেধা? সবই লাগে, যোগাযোগ, মেধা, যোগ্যতা, লবিং সবই লাগে। এখনকার সময়ে তো এগুলো লাগে। এখনকার সময় লাগে। আপনাদের সময়ে আপনার কি মনে হয় সঠিক জাজমেন্ট হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। উনি বলেছেন যে আপনি যদি এই রিয়েলিটি শোতে সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ না করতেন তাহলে কিভাবে আপনি নিজেকে মেলে ধরতেন? মেলে ধরতাম না তখন। আপনি অ্যালবাম করার তো চেষ্টা না, করেননি? না, না, কখনোই তাহলে করতাম কি আপনি এই শিল্পী? আমি গানটা হচ্ছে এই ক্লোজ আপ 1 আসছিল বলে হচ্ছে আমি নাম দেওয়ার কারণে তখন লাকিলি হচ্ছে এটা আমার জন্য পজিটিভ, ভাগ্যে হয়তো লেখা ছিল বা আল্লাহর কারণ হয়েছে এটা আমি আসছি, কিন্তু ক্লোজ আপ না হইলে আমি গানেই জীবনে আসতাম না। কুমারখালী কুষ্টিয়া থেকে সালমা খাতুন উনি প্রশ্ন করেছেন, চিত্র শিল্পীদের নিয়ে যদি কোনো প্রতিযোগিতা হয় সেখানে আপনার পজিশন কত হওয়ার সম্ভাবনা আছে? যারা হচ্ছে রেগুলার কাছে না, আমি পজিশনে থাকবো না। তেবাড়িয়া নাটোর থেকে সালমান আলী মুক্তা উনি প্রশ্ন করেছেন, সালমান আলী মুক্তা, হ্যাঁ, আপনার সমসাময়িক অনেকেই গায়ক থেকে নায়ক হয়ে গেছেন, অনেকে মডেল হিসেবে দারুণ কাজ করছেন, নিজেদেরকে মেলে ধরেছেন, আপনার কি এ ধরনের কোনো ইচ্ছা আছে কিনা? নো, শুধুমাত্র গান যতদিন গাইতে পারবো ততদিনই থাকবো। উনি বলেছেন যে আপনার গানের জগতে কোনো আইডল আছে কিনা, নিজেকে আজ থেকে 10 বছর পরে কোন জায়গাটায় দেখতে চান? আপনারা কোন জায়গায় দেখতে চান সেটা হচ্ছে দর্শকরা যেখানে দেখতে চায় আমি সেখানেই থাকবো। আপনার কোনো মাইন্ডসেট আছে কিনা, কোনো আইডল আছে? আইডল তো অবশ্যই, আইডল বলতে আমি যাকে মানি সে তো একজন আছে, কিন্তু যখন থাকবো না পৃথিবীতে তখন মানুষজন বলে যে লোকটা অনেক ভালো লোক ছিল, এইটুকু আমি জাস্ট মানুষের ভালো লোক ছিল, ভালো মানুষ ছিল, ভালো মানুষ, নট ভালো শিল্পী, ভালো মানুষ শুনতে চাই আমি। ধাপেরহাট গাইবান্ধা থেকে লিজা খানম, মানে নামগুলা এখন কেমন জানি পরিচিত সব। হ্যাঁ, দুই একটা, আমরা অনেক নাম আসছে, এগুলা নেওয়া হয়েছে। উনি প্রশ্ন করেছেন, আর্টিস্ট মানেই একটি ফেসবুক পেজ থাকবে, তার নিজের ইউটিউব থাকবে, ব্লগ বানাবে, মাঝে মাঝে পার্সোনাল লাইফের ভিডিওগুলো আপলোড করবে, বিয়ে বাড়ির ভিডিও করবে, এরকম করবে, অর্থাৎ সে আলোচনায় থাকবার জন্য চেষ্টা করবে। এটাই কি আসলে হওয়া উচিত? যে প্রফেশনে আছে হ্যাঁ, সেই প্রফেশনে তার যে কাজগুলো করার দরকার, হ্যাঁ, সেটা মেইন যে কাজগুলো সেই কাজগুলো করা। হাড়াগাছা রংপুর থেকে আকরাম হোসেন উনি প্রশ্ন করেছেন, আপনি বিভিন্ন ধরনের গান করেন, আপনার বেশ কয়েকটি স্টেজ প্রোগ্রাম আমি দেখেছি, দেশের গান, আধুনিক গান, ফোক গান, কোন ধরনের গান আপনার বেশি ভালো লাগে? আপনার কি মনে হয় যে আপনাকে কোন ধরনের শিল্পী বললে আপনি বেশি খুশি হবেন? আমি শিল্পী বললে আমি খুশি হই, যে গান তারপরে গাইতে পারে। আপনার কি মনে হচ্ছে যে কোনো স্পেসিফিক জায়গায় আমি আসলে এরকম এক্সপেরিয়েন্সড না স্পেসিফিক কোনো গানে, বা ভালো কিছু এরকম করে দেখায়ও নাই যে মানুষ আমাকে বলবে যে অমুক ধরনের গানের শিল্পী। আমি সব ধরনের গানই এখনো করি, ব্যান্ডের গানও করি, আধুনিক গানও করি, ফিল্মের গান করছি, ফোক গানও করছি মাঝে মধ্যে। সো ওই যে বললাম জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান, গানে ক্ষেত্রে আমার একই অবস্থা। গজনী শেরপুর থেকে সাবিরুল মাওলা বলেছেন যে আপনাকে একবার আমরা ফোন দিয়ে বলেছিলাম যে আমরা আপনার এলাকার মানুষ, আমাদের প্রোগ্রামে আপনি একটু কম নেন, আপনার এরপর আপনার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি, এলাকার মানুষদেরকে একটু কনসিডার করা যায় কিনা? অবশ্যই যায়, আমি করি তো। এলাকায় বলতে জামালপুরে, শেরপুরে, আমাদের ওই জোনের আর কি, ময়মনসিংহ পর্যন্ত আসলে ধরে ওরা সব, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর। তো এই এলাকার মানুষজন যখন ফোন দেয় আমি অবশ্যই সেটা কনসিডার করি, এবং জামালপুরে বেশি করতে হয় কারণ যেহেতু আমার নিজের এলাকা, এখানে মাঝে মধ্যে অনেক সময় আমার ফ্রিও করতে হয় কাজ। সাইফুল ইসলাম সমাজবিজ্ঞান অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলছেন যে আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ে, এটা নিয়ে আমরা গর্ব করি। আপনার কাছে জানতে চাই, মশারির মধ্যে একটি মশা ঢুকলে যেমন ঘুম নষ্ট হয়ে যায়, গানের জগতে কোন একটি মশা বা একটি শিল্পী পুরো ইন্ডাস্ট্রিকে মানে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তাকে কিভাবে মশারির বাইরে বের করে দেওয়া যায়? মানে উনি এইভাবে জানতে চাইছে। মশারির বাইরে আসলে ওটা আমি তো মশাই মনে করি না। আচ্ছা, ওকে, কেন বাইরে বের করি? আছে এরকম কয়েকজন বাংলাদেশে যারা হচ্ছে গান, আমি আর তাদেরকে শিল্পী মনে করি না, তাহলে তাদের নিয়ে কোনো মাথা ব্যথা আমার মধ্যে নাই। এবং আমি চাই আমার মতো সারা বাংলাদেশের মানুষ এরকমই করুক, যে গান, ওরা তো গান গাচ্ছে না, ওরা বিনোদন দেওয়ার চেষ্টা করতেছে, তো বিনোদন হিসেবে দে আর নট সিঙ্গার। সো আমাদেরকে হচ্ছে গান হিসেবে নেওয়ার কোনো মানে যৌক্তিকতাই নেই, হয় না ওদেরকে, ওরা বিনোদন দিচ্ছে, বিনোদনের পার্টটুকু আমরা নেই, বাস শেষ। আচ্ছা, উনি আরেকটা রিকোয়েস্ট করেছে যে আমি আপনার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, আমার অনুরোধে যদি আপনার খুব পছন্দের একটি গান আমাদের শোনান। কালে শোনাই। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, আমি
একবারে অনুষ্ঠানের শেষ পর্যন্ত চলে এসেছি, গান শুনবো। ভাই আপনার ভক্ত বা আমাদের এই অনুষ্ঠানে যারা ভক্ত অনুষ্ঠান দেখছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সঠিক সাংস্কৃতিক ইতিহাস এবং গানকে তাদের সামনে তুলে ধরা। এটা আমরা সবাই চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা এই অনুষ্ঠানের সঙ্গে ছিলেন। রাজীব ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি এসছেন। আপনার গান আমাদের মানে মনের মধ্যে আছে, অনেক ভালো লাগার একজন মানুষ আপনি। তো প্রিয় দর্শক, আজকে বিদায় নিব, কিন্তু রাজীব ভাইয়ের গান শুনতে শুনতে আমরা আজকে বিদায় নেব। কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে, তোমারও লাগিয়া মালাটি গাথিয়া, তোমারও লাগিয়া মালাটি গাথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে, গত নিশি কোথা ছিলে। কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে, কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে, গজমতির হার তোমার কণ্ঠে জুড়েছে, কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে, গজমতির হার তোমার কণ্ঠে জুড়েছে। ঘুমো ঘুমো আখি শাড়ি পরা দেখি, ঘুমো ঘুমো আখি শাড়ি পরা দেখি, সিঁদুর আওড়ানো কপালে, গত নিশি কোথা ছিলে। কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে।